আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমি নবম শ্রেণী বায়োলজি ক্লাস নেব। তো দেখো, আমরা যতটুকু করেছিলাম ঠিক তারপর থেকে কন্টিনিউ করব। তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় আমরা করতেছিলাম, তাই তো? দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু করছিলাম। জীবকোষ ও টিস্যুর জীবকোষ কাকে বলে, জীবকোষের প্রকারভেদ কী, তারপরে উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ডিটেলস আমরা পড়েছি। কোষে কি কি থাকতে পারে, যে পার্টিকেলসগুলো, সেগুলো আমরা পড়েছি। তারপর হচ্ছে কোষ ঝিলের অর্গানগুলো পড়েছি। তারপরে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, অর্থাৎ টিস্যু কাকে বলে সেটা, অর্থাৎ টিস্যুর পোরশনটা আমরা এখন করব। অর্থাৎ এই অধ্যায়ের যে দুইটা অংশ, একটা হচ্ছে জীবকোষ আর টিস্যু। তো আজ আমরা টিস্যুটা সম্পূর্ণ ডিটেলস করার ট্রাই করবো, এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস টিস্যুটা। টিস্যু অর্থাৎ কলা, বাংলা নাম হচ্ছে কলা, ঠিক আছে? আচ্ছা, এই টিস্যু কাকে বলে? একই স্থান থেকে উৎপত্তি হবে, ঠিক আছে, এবং একই কাজ সম্পন্ন করবে যে কোষ গুচ্ছ, তাকেই টিস্যু বলছে। একই স্থান থেকে উৎপন্ন হবে এবং একই কাজ করবে যে কোষ গুচ্ছ, তাকে হচ্ছে টিস্যু বলছে। টিস্যু নর্মালি বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে দুইটা প্রকার হচ্ছে, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। টিস্যু নর্মালি দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু অর্থাৎ প্লান্ট টিস্যু, আর এটা হচ্ছে অ্যানিমাল টিস্যু। আচ্ছা, প্লান্ট টিস্যু আর অ্যানিমাল টিস্যু। আচ্ছা, প্লান্ট টিস্যুর মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে এবং অ্যানিমাল টিস্যুর মধ্যেও বিভিন্ন প্রকারভেদ আছে। আচ্ছা, প্লান্ট টিস্যু কাকে বলে? প্লান্ট টিস্যু হচ্ছে উদ্ভিদের যে টিস্যু একই স্থান থেকে, উদ্ভিদের দেহে একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে এবং একই কাজ সম্পন্ন করবে যে টিস্যু, সেটা হচ্ছে প্লান্ট টিস্যু। আর প্রাণী দেহের যে একই স্থান থেকে একইভাবে উৎপন্ন হবে এবং একই কাজ সম্পন্ন করবে যে টিস্যুগুলো, সেটা হচ্ছে প্রাণী টিস্যু। আচ্ছা, উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? উদ্ভিদ টিস্যুকে নর্মালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর বি হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু। আচ্ছা, মেরিস্টেমেটিক আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে বাংলা হচ্ছে মেরিস্টেমেটিক হচ্ছে ভাজক টিস্যু আর পার্মানেন্ট হচ্ছে স্থায়ী টিস্যু। এটা হচ্ছে ভাজক টিস্যু আর এটা হচ্ছে স্থায়ী টিস্যু। আমরা নাম শুনেছি, তাই না? মেরিস্টেমেটিক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যু ক্লাস 7-6 থাকতেই নাম শুনেছি যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু আছে। এখন আজ আমরা একটু ডিটেলস দেখবো। আচ্ছা, মেরিস্টেমেটিক টিস্যু কি অর্থাৎ ভাজক টিস্যু কি? যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, অর্থাৎ বিভাজন করতে পারে, এভাবে ভাঙতে পারে, ঠিক আছে, বারবার বিভাজিত হতে পারে, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর যেটা বিভাজনে অক্ষম, ঠিক আছে, বা খুব কম বিভাজিত হয়, সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু। বা বিভাজন হতে হতে একটা সময় নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ তার সেল অনেক হার্ড হয়ে যায়, তখন সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। অর্থাৎ ভাজক টিস্যু একটা সময় স্থায়ী টিস্যুতে পরিণত হবে। আচ্ছা, মেরিস্টেমেটিক টিস্যুকে যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান হচ্ছে, এটা দেখতে হচ্ছে আয়তাকার, তোমাদের বইয়ে আছে, দেখতে আয়তাকার, আমি জাস্ট মুখে বলতেছি, আয়তাকার এবং ডিম্বাকার হতে পারে। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, পাতলা, নিউক্লিয়াস বড় থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না, ঠিক আছে, আর কোষগুলো বহল থাকে না। আচ্ছা, এটা কোথায় অবস্থান করে? উদ্ভিদের শীর্ষে এবং মূলের শীর্ষে, ঠিক আছে, পাতার শীর্ষে অবস্থান করে, যেখানে বিভাজনে সক্ষম, ঠিক আছে, ঠিক সেই অবস্থানে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যু অবস্থান করবে। আচ্ছা, এই যে মেরিস্টেমেটিক এবং ভাজক টিস্যু, এটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এমন ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে, বড় নিউক্লিয়াস থাকবে, আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না। কিন্তু পার্মানেন্ট টিস্যুটা একটু ডিফারেন্ট দেখতে।
নির্দিষ্ট শেপ থাকে না পার্মানেন্ট টিস্যু, আর থাকলেও সেটা অনেক চতুর্ভুজ, পঞ্চভুজ, বিভিন্ন আকৃতির বুঝে থাকে, ঠিক আছে, বিভিন্ন আকৃতি বুঝে থাকে, এবং নিউক্লিয়াস খুব সংক্ষিপ্ত থাকে, এবং যে আন্তঃকোষীয় ফাঁক এটা থাকে না, এটা ক্লোজ থাকে, আন্তঃকোষীয় ফাঁকটা ক্লোজ থাকে। এটা হচ্ছে তোমার পার্মানেন্ট টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এরপর আমরা দেখতেছি, দেখো এই যে একটু আগে আমি যেটা বললাম যে নিউক্লিয়াস থাকবে, পাতলা কোষ প্রাচীর থাকবে, এই যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, এটা থেকে আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখবো মেরিস্টেমেটিক টিস্যুর ক্লাসিফিকেশন। আচ্ছা, মেরিস্টেমেটিক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? মেরিস্টেমেটিক টিস্যু অবস্থান ভেদে এতে ভাগ করা যাবে, অর্থাৎ অবস্থান ভেদে, অর্থাৎ উদ্ভিদের কোন অবস্থানে অবস্থান করতেছে সেটার উপর ডিপেন্ড করে মেরিস্টেমেটিক টিস্যুকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষের উৎপত্তি অনুসারে, কোষের অবস্থান অনুসারে, কোষের আকৃতি অনুসারে, কোষের বিভাজনের অনুসারে, কাজ অনুসারে। আচ্ছা, সর্বপ্রথম কোষের উৎপত্তি অনুসারে আমরা পার্মানেন্ট টিস্যুটা পরে আলোচনা করব, যেহেতু বোর্ড ছোট সেহেতু মেরিস্টেমেটিক টিস্যুটা এটা পুরোটা আলোচনা করব, ঠিক আছে। অবস্থান অনুসারে পার্মানেন্ট টিস্যুটার পাশে থাক, 1টা 2টো 3টা 4টা ভাগে ভাগ করছে, তাই না? একটা হচ্ছে কোষের উৎপত্তি অনুসারে, কোষের উৎপত্তি, কোষের উৎপত্তি অনুসারে। বি হচ্ছে কোষের অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে। সি হচ্ছে কোষের উৎপত্তি, অবস্থান, বিভাজনের প্রক্রিয়া অনুসারে। বিভাজন প্রক্রিয়া। আর ডি হচ্ছে কাজ অনুসারে। যেহেতু বোর্ড ছোট, আমি মেরিস্টেমেটিক টিস্যুটা আগে আলোচনা করব, মেরিস্টেমেটিক টিস্যু ক্লাসিফিকেশন এবং পার্মানেন্ট টিস্যু ক্লাসিফিকেশন পরে আলোচনা করব। আর যদি আমরা একটা বোর্ডে আলোচনা করতে পারতাম সব থেকে বেটার হতো। তোমরা কি করবে, সিস্টেমটা তোমাদের যে বইয়ের ফ্রন্ট পেজ থাকে, অর্থাৎ কাগজ থাকে, ঠিক আছে, তোমাদের বইয়ে তোমাদের খাতার যে পেজ থাকে, খাতার পেজটা ঠিক এভাবে করে নিয়ে এখান থেকে শুরু করে একপাশে মেরিস্টেমেটিক টিস্যু, একপাশে পার্মানেন্ট টিস্যু দিয়ে সুন্দর করে ক্লাসিফিকেশনটা করে নিবা, তাহলে এক নজরে তোমাদেরকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এক নজরে দেখতে পারবা আর কি, সেটা হচ্ছে কথা। এরপরে দেখো কোষের উৎপত্তি অনুসারে এই যে মেরিস্টেমেটিক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়। কোষের উৎপত্তি মানে কোষের কোথা থেকে উৎপত্তি হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই মেরিস্টেমেটিক টিস্যুকে 2 ভাগে ভাগ করা যায়। তো প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু আর সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, প্রাইমারি এমটি মানে মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে, এখানে লেখা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এজন্য। আর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু আর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। আচ্ছা, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু কি? প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু প্রাথমিক ভাজক কলা। প্রাইমারি মানেই তো প্রাথমিক, আমরা জানি। আচ্ছা, যে কলা ভ্রূণ অবস্থা থেকে আমৃত পর্যন্ত উদ্ভিদের দেহে বিভাজিত হতে থাকে সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে। উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে, আমৃত পর্যন্ত উদ্ভিদের দেহে বিভাজিত হতে থাকবে, অর্থাৎ এর বিভাজন কখনোই কমবে না বা কখনোই শিথিল হবে না, ঠিক আছে, বিভাজিত হতেই থাকবে, একটার পর একটা বিভাজিত হতেই থাকবে, মানে একটা কোষ থেকে আজীবনকাল, অর্থাৎ আমৃত পর্যন্ত ওই কোষ থেকেই বিভাজন হতে থাকবে, সেটাই হচ্ছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু। এটা হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতার অগ্রভাগে অবস্থান করে। একে ক্যাম্বিয়াম, প্রাথমিক ক্যাম্বিয়াম যেটা আমরা নাম শুনেছি, উদ্ভিদের ক্যাম্বিয়াম নাম শুনেছি, এবং আমরা ক্লাস 9-এ যখন উঠলাম তখনও হচ্ছে তোমার সায়েন্সের স্টুডেন্টরা ক্যাম্বিয়ামের নাম খুব ভালো করে জানো, আর এখনও আমরা জানতেছি ক্যাম্বিয়ামটা আমরা নাম শুনতেছি। এই ক্যাম্বিয়ামটা হচ্ছে এই প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে, ক্যাম্বিয়ামটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, যেটা হচ্ছে তোমার প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু একটা উদাহরণ বলতে পারো, যা বলো। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে, আর উদাহরণটা যদি এখানে লিখে নাও তাহলে আরো সব থেকে বেটার হয়।
তো দেখো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, সেকেন্ডারি বা গৌণ। সেকেন্ডারি মানে তো গৌণ আমরা জানি, একটা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, আর সেকেন্ডারি মানে গৌণ, সেটা আমরা জানতেছি। আচ্ছা, কোনো স্থায়ী কলা হতে উৎপন্ন হয় তাকে গৌণ ভাজক কলা। আচ্ছা, যে ভাজক কলা কোনো স্থায়ী কলা থেকে উৎপন্ন হয়, যে ভাজক কলাটা, অর্থাৎ যে ভাজক কলাটা কি করবে, স্থায়ী টিস্যু থেকে, স্থায়ী টিস্যু থেকে পার্মানেন্ট, স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যুতে রূপান্তরিত হবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি। অর্থাৎ কোনো একটা সময় স্থায়ী টিস্যু ছিল, কিন্তু সেটার পরিবেশ পরিস্থিতির কারণে সে হচ্ছে বিভিন্ন খাদ্য গ্রহণ হোক, তারপরে ফটোসিনথেসিস হোক, যাই হোক, যে কোনো কারণে সে হচ্ছে ভাজক টিস্যুতে রূপান্তরিত হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। এটার উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এক্সাম্পল হচ্ছে ক্যাম্বিয়াম, এক্সাম্পল আমরা দিতে পারি ক্যাম্বিয়াম। আর এটার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুর উদাহরণ দিতে পারি আমরা কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। ক্লিয়ার? আচ্ছা, ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়াম। আচ্ছা, এরপর আমরা দেখতেছি অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে টিস্যুকে মেরিস্টেমেটিক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? মেরিস্টেমেটিক টিস্যুকে অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, আর একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম, আর একটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, দুই হচ্ছে ইন্টারক্যালারি, মেরিস্টেম, আর এটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। আচ্ছা, প্রত্যেকটার বাংলা আমি বলছি। আচ্ছা, তোমাদের ইংলিশে লিখলে সুবিধা হবে কি, যে টিচার আপনি সব ইংলিশে লিখতেছেন, ইংলিশে লিখলে সুবিধা এটাই যে তোমাদের পরবর্তী যে পার্টগুলো আছে সেটাতে পড়তে সুবিধা হবে, এবং বইয়ে কিন্তু বাংলাটাই মানে ইংলিশটা বাংলাভাবে দেওয়া আছে, যেহেতু পড়তেও সুবিধা হবে তোমাদের। আচ্ছা, দেখো এপিক্যাল মেরিস্টেমটা কি? এপিক্যাল মেরিস্টেম সর্ব উচ্চে, অর্থাৎ এপিকে থাকে। আমি তো জাস্ট চিত্র আঁকাবো, ছোট একটা, মনে করে একটা উদ্ভিদের উপরের পোর্শন, এই যে অবস্থানটা, এখানে তোমার এপিক্যাল থাকে, ঠিক আছে, এপিক্যাল মেরিস্টেম থাকে। এপিক্যাল মেরিস্টেম যে ভাজক কলা উদ্ভিদের মূল কাণ্ড ও শাখায় প্রশাখা অগ্রভাগে অবস্থান করে, ঠিক আছে, এবং শীর্ষ অগ্রভাগে বলতে পারো, শীর্ষভাগে বলতে পারো অবস্থান করবে। সেই অবস্থান, যেহেতু আমরা অবস্থান ভেদে আলোচনা করছি, সেহেতু এপিক্যাল মানে উপরে সর্বশীর্ষে যেটা অবস্থান করছে, অর্থাৎ শীর্ষস্থ যে মেরিস্টেমটা, শীর্ষস্থ যে তোমার ভাজক টিস্যুটা, সেটাই হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এবার মিডলে যেটা, ঠিক আছে, যে ভাজক কলার মূল কাণ্ডের পার্শ্ববর্তী অবস্থানে লম্বালম্বিভাবে পার্শ্ববর্তী অবস্থানে অবস্থান করে, সেটা হচ্ছে ল্যাটারাল। এটা হচ্ছে ল্যাটারাল, সরি এটা হচ্ছে মাঝখানে না, পার্শ্বে অবস্থান করবে যেটা, সরি পাশে অবস্থান করবে যেটা, এটা হচ্ছে পাশে, ঠিক আছে, পাশে অবস্থান করবে যেটা, সাইডে অবস্থান করবে যেটা, সেটা হচ্ছে ল্যাটারাল। আর হচ্ছে ইন্টারক্যালারি হচ্ছে মাঝে, মিডলে, ইন্টারক্যালারি হচ্ছে মিডলে। তাহলে ইন্টারক্যালারি হচ্ছে তোমার নিবেশিত, অর্থাৎ মাঝের যেটা, ঠিক আছে, আর ল্যাটারাল হচ্ছে পার্শ্বীয়। তাহলে 3টা আমরা পেলাম, এপিক্যাল, ইন্টারক্যালারি আর ল্যাটারাল। এপিক্যাল হচ্ছে শীর্ষে, ইন্টারক্যালারি হচ্ছে মিডলে নিবেশিত, আর ল্যাটারাল হচ্ছে সাইডে, অর্থাৎ পার্শ্বীয়। আচ্ছা, 3টা অবস্থান অনুসারে মেরিস্টেমেটিক টিস্যু পেলাম। আচ্ছা, এরা কোথায় কোথায় থাকে সেটা তো আমি ছবিতেই দেখিয়ে দিলাম। এরপরে আমরা বিভাজন প্রক্রিয়ায় যে মেরিস্টেমেটিক টিস্যু আছে সেটা দেখব। আচ্ছা, বিভাজন প্রক্রিয়ায় যে মেরিস্টেমেটিক টিস্যু আছে, বিভাজন প্রক্রিয়ায় মেরিস্টেমেটিক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাস, প্লেট আর রিব। মাস, then প্লেট আর রিব। আচ্ছা, মাস, প্লেট আর রিব। আচ্ছা, মাসটা কি? মাসটা হচ্ছে যে ভাজক কোষে সকল কোষ বিভাজিত হয় তাকে হচ্ছে মাস, সকল কোষ বিভাজিত হবে, যেমন এন্ডোস্পার্ম, এর উদাহরণ হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম। প্লেটের উদাহরণ হচ্ছে যে ভাজক কলার কোষগুলো মাত্র 2টি তলে বিভাজিত, একটা তলে বিভাজিত হলে সেটা হচ্ছে এন্ডোস্পার্ম, এবং যদি 2টি তলে বিভাজিত হয় তাহলে হচ্ছে প্লেট, পাতা, লিফ।
আর রিবটা হচ্ছে যে ভাজক কলার একটি মাত্র তলে বিভাজিত হয় সেটা হচ্ছে রিব, সেটা যেমন পিথ। ঠিক আছে, বুঝতে একটু অসুবিধা হতে পারে কারণ ক্লাসিফিকেশনটা একটু ডিফিকাল্ট এবং অনেকগুলো তো এই জন্য একটু জটিল মনে হবে। জাস্ট মুখস্থ করে ফেললে তখন তোমাদের কাছে অনেকটা ইজি হবে। এখান থেকে বিশেষ করে আসে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট স্পেসিফিক কিছু অবস্থান, যেমন অবস্থান অনুসারে তোমার মেরিস্টেমিক টিস্যুকে ভাগ করা হয়, উদাহরণ সহ গণনা করো। বা তোমার একটা টপিক দাতে যেহেতু আমাদের সৃজনশীল, এপিক্যাল মেরিস্টেম কোথায় অবস্থান করে, ঠিক আছে, এর অবস্থান অনুসারে এপিক্যাল মেরিস্টেমের বর্ণনা করো। বা এপিক্যাল মেরিস্টেম তুমি পাতার শীর্ষে যে মেরিস্টেমেটিক টিস্যুটা অবস্থান করতেছে সেটা তুমি তোমার পাঠ্যবইয়ের কোথায়, পাঠ্যবইতে কিভাবে আলোচনা করবে সেটা দেখিয়ে দাও। ঠিক এভাবে ধরনের কোশ্চেন আসতে পারে। এরপর আসছে কাজ অনুসারে। কাজ অনুসারে যে মেরিস্টেমেটিক টিস্যু থাকে সেটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে, এর দিলেই হচ্ছে, এর দিলে প্রোটোক্যাম্বিয়াম মেরিস্টেম। আচ্ছা, প্রোটোডার্ম। প্রোটোডার্ম কি? মূল কাণ্ড পাতার ত্বক গঠন করে। প্রোটোডার্ম, প্রোটোডার্ম মানে যে অর্থটা একটা ত্বক, ত্বক গঠন করবে। এক্সাম্পল হচ্ছে ত্বক গঠন করবে। প্রোটোডার্ম কি করবে? যে কোনো পাতা হোক, তারপরে তোমার যেখানে সজীব কোষ থাকবে, অর্থাৎ তোমার প্লান্ট মেরিস্টেমেটিক টিস্যু থাকবে, সেখানে পাতার যে অংশটা, ঠিক আছে, ত্বক গঠন করবে, স্কিনটা গঠন করবে। প্রোক্যাম্বিয়াম কি করবে? প্রোক্যাম্বিয়াম হচ্ছে ভাজক কলার স্টিল গঠন করবে, স্টিল গঠন করবে। আর গ্রাউন্ড মেরিস্টেম কি করবে? গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কর্টেক্স, মেডুলা, পিথ এগুলো গঠন করবে। কর্টেক্স, মেডুলা, পিথ। কর্টেক্স, মেডুলারি রে আর পিথ ইত্যাদি গঠন করবে, ঠিক আছে। কর্টেক্স, মেডুলারি রে আর পিথ গঠন করবে। মোটামুটি এটা হচ্ছে তোমার মেরিস্টেমিক টিস্যুর ক্লাসিফিকেশন। তোমাদের বইয়ে কিছু কিছু অংশ দেওয়া আছে, কিছু কিছু অংশ দেওয়া নেই। দেওয়া না থাকলেও তোমাদের এটা পড়তে হবে, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে কিন্তু এটা আছে, ঠিক আছে। যে অনেকের কোশ্চেন থাকতে পারে যে টিচার এটা তো বইয়ের পাঠ্য বইয়ের মধ্যে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসটা নাই, কিন্তু তারপরেও তোমাদের এটা পড়তে হবে, কারণ এখান থেকে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন আসে প্লাস অবজেক্টিভ কোশ্চেনও থাকে। এরপরে আমি যেটা ডিটেলস দেবো সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু আমাদের কভার হয়ে গেছে। আজকে জাস্ট ক্লাসিফিকেশনটাই করবো, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা কন্টিনিউ করবো। ক্লাসিফিকেশনটা হয়ে গেলে মোটামুটি আমাদের ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু আমাদের ফুলফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে ঠিক মতো? সরে গেছে। পার্মানেন্ট টিস্যুটা আমরা উপরে লিখি, ঠিক আছে, যেহেতু এটা দুটো অংশ ভাগ করা হয়েছে। পার্মানেন্ট টিস্যুটা আমরা এখন করবো। পার্মানেন্ট টিস্যু, ওয়ান মিনিট, বোর্ড দেখা হচ্ছে না, লিখে নিই। ঠিক আছে। আচ্ছা, পার্মানেন্ট টিস্যু দেখো। পার্মানেন্ট টিস্যুটা একটু আগে আমরা দেখছি। পার্মানেন্ট টিস্যু মানে জটিল টিস্যু, ঠিক আছে। এখন এই যে পার্মানেন্ট টিস্যুটা, পার্মানেন্ট টিস্যু যে জটিল টিস্যু, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল, আর একটা হচ্ছে জটিল, আর হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা সরল, জটিল, আর একটা হচ্ছে নিঃস্রাবী। আচ্ছা, পার্মানেন্ট টিস্যুকে তিন ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে সিম্পল, ওয়ান হচ্ছে সিম্পল টিস্যু, সিম্পল টিস্যু, টিস্যু টু হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স টিস্যু, সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড।
বা সেক্রেটরি, ঠিক আছে। একটা হচ্ছে সিম্পল টিস্যু, আর হচ্ছে কমপ্লেক্স টিস্যু, আর হচ্ছে সেক্রেটরি টিস্যু। আচ্ছা, সিম্পল টিস্যু কি মানে সরল টিস্যু যেটা, কমপ্লেক্স টিস্যু কি জটিল টিস্যুতে, কমপ্লেক্স হচ্ছে জটিল টিস্যু যেটা, আর সেক্রেটরি টিস্যু কি নিঃস্রাবী যেটা। আচ্ছা, পার্মানেন্ট টিস্যুর যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে সিম্পল টিস্যু। সিম্পল টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা ডিফারেন্স দেখবো, তারপরে কমপ্লেক্স টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা ডিফারেন্স দেখবো, সেক্রেটরি টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা ডিফারেন্স দেখবো। এখানে সেক্রেটরি টিস্যুকে তেমন ডিফারেন্ট ভাগে ভাগ করা হয় নাই, মূলত সিম্পল আর কমপ্লেক্সকে আমাদের বেশি ভাগে ভাগান্বিত করা হয়েছে। আচ্ছা দেখো, এখানে সিম্পল টিস্যুকে নর্মালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আচ্ছা, প্রথমে সিম্পল টিস্যুটা কাকে বলে সেটা দেখি। যে স্থায়ী কলার সবগুলো কোষ আকার, আকৃতি, বৈশিষ্ট্যগত দিক একই রকম, ঠিক আছে, সরল থাকে, তাকে বলে সরল টিস্যু বা সিম্পল টিস্যু বা সরল কলা। সরল কলা কয়েকটি তোমার পার্ট আছে, তার মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে প্যারেনকাইমা। সিম্পল টিস্যু সর্বপ্রথম যেটা সেটা আসতেছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা লেগে যাচ্ছে কাছাকাছি, ঠিক আছে। প্যারেনকাইমা, এরপরে আসতেছে কোলেনকাইমা বা আমি বাংলাটা বলবো, লিখে নেই, একটু জায়গা থাক, কারণ এটার আবার ক্লাসিফিকেশন আছে। একটু নিচে সরা লিখি, বি এখানে লিখি, প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা, সি নাম্বার হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আচ্ছা, একটু সরাই লিখতে ভালো লাগে না, তাহলে এই রোটা ঠিক থাকবে। ঠিক আছে। আচ্ছা, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আচ্ছা, প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে বিভাজনের সক্ষম, ঠিক আছে, সেটা হচ্ছে প্যারেনকাইমা। আচ্ছা, প্যারেনকাইমা বিভাজনের সক্ষম হবে এবং এটা কি হবে, এটা উদ্ভিদের কোমল অংশ গঠন করবে, কোমল যেমন কর্টেক্স গঠন করবে, পিথ যেটা বাইরের অংশ পিথ সেটা গঠন করবে, মেডুলারি রেড গঠন করবে, মেসোফিল প্যারেনকাইমা গঠন করবে, ইত্যাদি ইত্যাদি গঠন করবে। আচ্ছা, এটা হচ্ছে এক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় মোটামুটি একই রকম হয়, কোষগুলো গোলাকার হয়। তোমাদের বইয়ে চিত্র আছে, দেখো, এটা প্যারেনকাইমা। তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে 29 পেজে দেখো, এখানে প্যারেনকাইমা চিত্র দেওয়া আছে সুন্দর করে। কোষগুলো প্রায় গোলাকার হয়, চতুর্ভুজাকার নিউক্লিয়াস থাকে এবং প্রোটোপ্লাজম যুক্ত থাকে এবং আন্তঃনিক যে ফাঁকটা সেটা একটু কম থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে প্যারেনকাইমা। আন্তঃকোষীয় ফাঁক থাকে কিন্তু খুব বেশি থাকে তা না, থাকে মোটামুটি। আচ্ছা, কোষগুলো প্রাচীর পুরু থাকে। এরপরে দেখে এই যে প্যারেনকাইমা কোষগুলো, এই প্যারেনকাইমা কোষগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, মানে কয়েকটা নামে ডাকা হয় এটাকে। প্যারেনকাইমা বিভিন্ন অবস্থান ভেদে, ঠিক একটু আগে আমরা দেখেছিলাম যে মেরিস্টেমের টিস্যুর অবস্থান ভেদে তার নামকরণটা ভিন্ন হয়েছিল, ঠিক প্যারেনকাইমার অবস্থান ভেদে তার নামকরণটাও ভিন্ন হয়। এটাকে চারটা অবস্থানে চারটা নামকরণ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে পাতার যখন তোমার পাতায় যখন পাতায় ক্লোরেনকাইমা থাকে, ঠিক আছে, তখন তাকে পাতার যে ক্লোরেনকাইমাটা সেটাকে বলা হয় মেসোফিল, বায়োকুটযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা, ট্যানিনযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এডোব্লাস্ট, আর ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় কোলেনকাইমা। এটা তোমাদের বইতে আছে, সবইগুলো আছে, প্রত্যেকটাই আমি লিখবো। ক্লোরোফিল যুক্ত যখন তখন নাম হবে ক্লোরেনকাইমা, ঠিক আছে। তারপরে এখানে আরো জায়গা লাগবে, তাই না? বায়ুকুঠির যুক্ত যখন
নাম হবে হচ্ছে অ্যারেনকাইমা, AERENCHYMA। একটু মুছে দিয়ে নিচে লিখি কারণ জায়গারও লাগতেছে। বায়ুপুত্রযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা, ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় কোলেনকাইমা। তারপরে পাতার যে ক্লোরেনকাইমা থাকে, পাতার যে ক্লোরেনকাইমা থাকে বলে মেসোফিল। আরেকটা বাকি থাকে সেটা হচ্ছে ট্যানিন যুক্ত। ট্যানিন পূর্ণ যেটা সেটা থাকে এডোব্লাস্ট। এডিওব্লাস্ট, ঠিক আছে? জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্যারেনকাইমাকে চারটা অবস্থান থেকে প্যারেনকাইমার নামকরণ করা হয়। একটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত যখন প্যারেনকাইমা থাকে তখন তার নাম হয় হচ্ছে ক্লোরেনকাইমা। ক্লোরোফিল, এখানে দেখো ক্লোরোফিল, ক্লোরো আরো, আর এখানে তখন নামকরণ হবে ক্লোরেনকাইমা। ক্লোরেন নট কোলেন, এরপর কিন্তু কোলেনকাইমা একটা ভাগ আছে, ঠিক আছে? আচ্ছা, বায়ুকুঠির যুক্ত যখন অর্থাৎ এয়ার থাকে যখন তখন অ্যারেনকাইমা। এয়ার যুক্ত অ্যারেনকাইমা, এটা মনে রাখবা, অ্যারেনকাইমা। ক্লোরেনকাইমা যুক্ত যখন থাকে তখন তাকে বলা হয় মেসোফিল। ক্লোরেনকাইমা, ক্লোরেন, ঠিক আছে? ক্লোরেন, এটা নট ক্লোরোফিল। ক্লোরেনকাইমা যুক্ত যখন থাকে তখন তাকে বলা হয় মেসোফিল। আচ্ছা, ট্যানিন পূর্ণ যখন পুরোপুরি ট্যানিন যুক্ত যখন থাকে তখন তার নাম হয় এডিওব্লাস্ট। ট্যানিন পূর্ণ যখন থাকে তখন তার নাম হয় এডিওব্লাস্ট। এরপর আমরা যে অংশটা যাচ্ছি, বি কোলেনকাইমা। আচ্ছা, কোলেনকাইমা অংশ যায়। কোলেনকাইমা হচ্ছে এই কোষগুলো প্রধানত পাতার শিরা, উপশিরা, ফুলের যে অংশ সেখানে থাকে, ফুলের বোটা ইত্যাদিতে অংশ থাকে। কোষগুলো লম্বালম্বি বহুভুজাকৃতিতে থাকে, যেটা আমরা দেখতেছি কোলেনকাইমা আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে। ঠিক এই অংশটা দেখো, তোমাদের 29 পেজের খটা যেটা, সেটা হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে? এরপরে আসছে স্ক্লেনকাইমা। কোলেনকাইমাটা মোটামুটি আমরা দেখলাম যে এটার হচ্ছে তোমার আন্তঃকোষীয় যে ভাগটা সেটা টোটালি থাকে না, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে এবং পুরো কোষ প্রাচীর থাকে। এই যে তোমার কোলেনকাইমাটা, এই কোলেনকাইমার তেমন একটা ভাগ নাই, আছে কোলেনকাইমার ভাগ আছে। কোলেনকাইমাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বইয়ে যেহেতু দেওয়া নেই তারপর আমি এটা বলে দিচ্ছি তোমাদের। 3টা ভাগে ভাগ করা আছে, অ্যাঙ্গুলার, আর হচ্ছে ল্যামেলার, আর হচ্ছে টিউবুলার। 3টা ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে অ্যাঙ্গুলার, বি হচ্ছে ল্যামেলার, আর একটা হচ্ছে টিউবুলার। আচ্ছা, প্রত্যেকটা ডিটেইলসে বলছি। অ্যাঙ্গুলার হচ্ছে কোষগুলো অনিয়মিতভাবে সজ্জিত, অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল করে থাকবে, অনিয়মিতভাবে সজ্জিত থাকবে কোলেনকাইমা, ঠিক আছে? কোষগুলো। ল্যামেলার কোষগুলো হচ্ছে ঘন সন্নিবেশিত, আন্তঃকোষীয় ভাগ টোটালি থাকবে না, ঠিক আছে? অ্যাঙ্গুলার যদিও বা আন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, কিন্তু ল্যামেলার কোনো আন্তঃকোষীয় ভাগ থাকবে না। এরপরে আসছে টিউবুলার কোষগুলো মাঝে আন্তঃকোষীয় ভাগ থাকে, একটু থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে টিউবুলার কোষ। এবার আস্তে আস্তে আমাদের স্ক্লেনকাইমা আমরা এখানে থাকবে, দেখি আমার বোর্ড যায় কিনা। হ্যাঁ, যাবে। স্ক্লেনকাইমাতে আমরা এখানেই আলোচনা করি। আচ্ছা, স্ক্লেনকাইমাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার স্ক্লেনকাইমা ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরয়েড। স্ক্লেনকাইমা ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরয়েড। স্ক্লেনকাইমা ফাইবার যেটা, সেটাকে আবার 2 ভাগে ভাগ করেছে, স্ক্লেরয়েডকে কোনো ভাগ নাই। আচ্ছা, স্ক্লেনকাইমা ফাইবার কি সেটা আগে দেখি। স্ক্লেনকাইমাটা হচ্ছে কোষগুলো সরু, 2 প্রান্ত সুচালু থাকে, যেটা আমরা বইয়ে একটু আগেই দেখলাম। তোমাদের বইয়ের 29 পেজে দেখো, এখানে যেটা এটা লম্বালম্বি ভাবে, ঠিক আছে, সুচালু থাকবে, সেটা হচ্ছে স্ক্লেনকাইমা। যদি মধ্যভাগে অর্থাৎ তোমার প্রস্থচ্ছেদ করো তখন তুমি এরকম অংশ দেখতে পারো। তো পুরো প্রাচীর এবং ভিতরে কোনো নিউক্লিয়াস থাকবেই না এবং আন্তঃকোষীয় ফাঁকও তেমন থাকে না, সেটা হচ্ছে স্ক্লেনকাইমা।
স্ক্লেন কাইমাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? নরমালি দুইটা অংশে ভাগ করা হয়েছে। নরমালি দুইটা অংশ ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ক্লেন কাইমা ফাইবার আর বি হচ্ছে স্ক্লেরয়েডস। আচ্ছা, স্ক্লেন ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উড ফাইবার বাস্ট ফাইবার। আচ্ছা দেখো, স্ক্লেন কাইমা যেটা হচ্ছে তোমার একটু আগে আমি দেখালাম শক্ত টাইপের হবে এবং পুরু প্রাচীর বিশিষ্ট, দুপ্রান্ত সরু সুচালো থাকবে, আন্তঃকোষীয় ফাঁক থাকবে না বলেই চলে। আচ্ছা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ক্লেন কাইমা ফাইবার, এটা হচ্ছে স্ক্লেরয়েড। স্ক্লেন কাইমা ফাইবার হচ্ছে স্ক্লেরয়েড। স্ক্লেন কাইমা ফাইবার যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে কোষগুলো মৃত, কোষগুলো সরু এবং দুপ্রান্ত সুচালু থাকে, কোষ প্রাচীর অত্যন্ত পুরু থাকে এবং গহ্বর নেই বললেই চলে। প্রস্তুচ্ছেদে কেমন দেখায়? এটা দুই ভাবে দেখায়, একটা হচ্ছে উড ফাইবার, একটা হচ্ছে ব্লাস্ট ফাইবার। উড ফাইবার হচ্ছে জাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে, ঠিক আছে, সপারকুপ। আর বাস্ট ফাইবার যেটা ফ্লোয়েমের অবস্থানের উপর নিবে। তারপরে উডটা কি? জাইলেম, আর বাস্ট হচ্ছে ফ্লোয়েম। উডটা হচ্ছে জাইলেমের ক্ষেত্রে ZX দিয়ে বোঝা হচ্ছে জাইলেম, আর বিতে হচ্ছে ফ্লোয়েম, বাস্টটা হচ্ছে ফ্লোয়েম। পি দিয়ে আমি ফ্লোয়েমকে বোঝাচ্ছি। আচ্ছা, লিখেই দিই এখানে জাইলেম, ঠিক আছে। জাইলেমের ক্ষেত্রে যখন যে ফাইবারটা হবে সেটা হচ্ছে উড ফাইবার, আর ফ্লেমের ক্ষেত্রে যে ফাইবারটা হবে সেটা হচ্ছে বাস্ট ফাইবার। এবার আসতে স্ক্লেরয়েড। কোষগুলো গোলাকার থাকবে, দণ্ডাকৃতি থাকতে পারে, অনিয়মিত আকারেও থাকতে পারে। এটা যে সম্পূর্ণ লম্বালম্বিভাবে মিলিত থাকবে তা কিন্তু না। আচ্ছা, এর যে লিগনিল যুক্ত থাকবে কোষ প্রাচীরে, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। কোষে প্রচুর পরিমাণে লিগনিল যুক্ত থাকবে এবং দৃঢ়তা প্রদান করা থাকবে। অর্থাৎ আমাদের বইয়ে যেটা আছে সেটা দেখলেই আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। এটা দেখলে আমরা বুঝতে পারছি লিগনিল যুক্ত। এখানে তেমন নির্দিষ্ট করে দেওয়া নেই, তারপর যতটুকু আছে আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপর আমরা কমপ্লেক্স টিস্যুতে যাব। কমপ্লেক্স টিস্যুটা আরেকটু বিশাল বড় একটা ক্লাসিফিকেশান আছে। একদিন এত বড় ক্লাসিফিকেশান করাচ্ছি, জানি যে সবাই বোরিং হবে, তারপরেও একদিনে করিয়ে দিলে সব থেকে সুবিধা হচ্ছে। এবং আমি যেটা তোমাদের প্রথমেই বলেছি, তারপরে লাস্টেও বলবো যে কিভাবে করবে। আচ্ছা দেখো, কমপ্লেক্স টিস্যুতে কয় ভাগ ভাগ করা হয়েছে? কমপ্লেক্স টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, আচ্ছা দেখো, কমপ্লেক্স টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। স্কেলেটাল টিস্যু ওখানে থাক, কমপ্লেক্স টিস্যুটা আমরা দেখি। একটা হচ্ছে তোমার জাইলেম, আর হচ্ছে ফ্লোয়েম। এটা আগে আমরা লিখেছিলাম, জাইলেমে যে কোষটা থাকবে সেটা হচ্ছে উড, আর হচ্ছে ফ্লোয়েমে যেটা থাকবে সেটা বাস্ট। এটা আবার কমপ্লেক্সের মধ্যে আসতেছে। জাইলেম হচ্ছে, এটা হচ্ছে জাইলেমকে নর্মালি চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে। একটা হচ্ছে ট্রাকিড, দুই হচ্ছে ভেসেল, একে ট্রাকিয়াও বলা হয়। তিন হচ্ছে জাইলেম,
প্যারেনকাইমা জাইলেম, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। যেহেতু জাইলেম সেহেতু সবগুলো জাইলেম দিয়ে ক্লাসিফিকেশন হবে। আচ্ছা, জাইলেম হচ্ছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, ট্রাকিডটা কি? ট্রাকিডটা হচ্ছে কোষগুলো লম্বা, কোষগুলো মৃত, তির্যক প্রান্ত বিশিষ্ট, বড় গহ্বরযুক্ত। কোষ প্রাচীর লিগনিন যুক্ত, কোষ প্রাচীর প্রান্তে সরু যুক্ত হয়ে পরিবহন পথ তৈরি করে, অর্থাৎ কোষ প্রাচীর যুক্ত হয়ে পরিবহন পথ তৈরি করে। এই যে কথাটা, সেটার মধ্যে তোমরা দেখো এখানে তোমাদের বইয়ে 31 পেজে দেখো, এই যে ট্রাকিড, এই যে অংশটা ভিতরে কূপ সৃষ্টি করছে, ঠিক আছে, ভিতরে কূপ সৃষ্টি করছে, তোমাদের বইয়ে দেখো ভিতরে কূপ সৃষ্টি করছে এবং সাইড অত্যন্ত পুরো প্রাচীর বিশিষ্ট, ঠিক আছে, অত্যন্ত পুরো প্রাচীর বিশিষ্ট এবং কূপ সৃষ্টি করছে, সেটা হচ্ছে ট্রাকিড। আচ্ছা, ট্রাকিডের কাজ কি? ট্রাকিড হচ্ছে যান্ত্রিক শক্তি প্রদান করে, পানি ও খনিজ লবণ পরিবহন করে, প্রয়োজনীয় পানি সঞ্চয় করে। এটা হচ্ছে ট্রাকিডের মূল কাজ। তাহলে কি করবে? যান্ত্রিক শক্তি সঞ্চয় করবে, পানি পরিবহন করবে এবং খাদ্য সঞ্চয় করবে, তাই তো? এটা ট্রাকিডের মূল কাজ, খনিজ ও পানি পরিবহন করবে। আচ্ছা, এরপর আসতেছে ভেসেল। ভেসেলটা কি করবে? কোষগুলো লম্বা এবং কোষগুলো একটু ত্রিকোণাকার, যেটা এরপরে যে অংশটা আমরা দেখছি, ভেসেলটা একটু মোটা টাইপের, একটু কোষগুলো একটু ত্রিকোণাকার থাকে এবং কোষ প্রাচীর ট্রাকিড ভেসেলে যে তোমার পানি সংবহন করবে এবং দৃঢ়তা প্রদান করবে, ভেসেলের মূল কাজ, ঠিক আছে। একসারি কোষ লম্বালম্বিভাবে ছিদ্রযুক্ত ভেসেল তৈরি করে, সেটাই হচ্ছে ভেসেলের মূল অংশ। পানি পরিবহন করে, দৃঢ়তা প্রদান করে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। এরপরে যেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার তোমরা দেখতে পাচ্ছ, জাইলেম প্যারেনকাইমা সেম তোমাদের বইয়ে আছে 31 পেজে, জাইলেম ফাইবার দেওয়া আছে। জাইলেম প্যারেনকাইমা সেমই, একই ধরনের দেখতে, কিন্তু কাজ একটু ডিফারেন্ট। কাজ কি ডিফারেন্ট? জাইলেম প্যারেনকাইমাতে যে প্যারেনকাইমা থাকে তাকে জাইলেম প্যারেনকাইমা বলে, আর জাইলেম ফাইবারে যে প্যারেনকাইমা থাকে তাকে জাইলেম ফাইবার বলে। আচ্ছা, জাইলেম টিস্যুতে যে অবস্থান করে যে প্যারেনকাইমা, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলা হয়। এই জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা বলা হচ্ছে। দেখো, উড প্যারেনকাইমা বলা হচ্ছে। তাহলে জাইলেম প্যারেনকাইমার আরেকটা নাম আমরা জানলাম, উড প্যারেনকাইমা। উড মানে কি? কাজ, সেটা আমরা জানতেছি। এটা কি করবে? পানি তরল পথ পরিবহন করবে, খাদ্য সঞ্চয় করবে, দৃঢ়তা প্রদান করবে। সবাই কিন্তু দৃঢ়তা প্রদান করতেছে, এটা কিন্তু মূল ফ্যাক্টর। খাদ্য সঞ্চয় করতেছে, মোটামুটি পানীয় তরল খাদ্য পরিবহন করতে, কেউ পানীয় কঠিন খাদ্য পরিবহন করতেছে, আবার কেউ তরল খাদ্য পরিবহন করতেছে। আচ্ছা, জাইলেম ফাইবার কি করবে? স্ক্লেরেনকাইমা ফাইবারকে জাইলেম ফাইবার বলে। স্ক্লেরেনকাইমা যে ফাইবারটা, স্ক্লেরেনকাইমা, এই যে তোমার সিম্পল টিস্যুতে স্ক্লেরেনকাইমা দেখছিলাম, এখানে যে জাইলেমের স্ক্লেরেনকাইমা ফাইবারের যে টিস্যুটা থাকবে সেটা হচ্ছে জাইলেম ফাইবার। এটা কোষগুলো মৃত, প্রাচীর পুরু, প্রচুর লিগনিনযুক্ত এবং সরল খুব বিশিষ্ট থাকে, ঠিক আছে। এবং কাজ করবে, এর প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান। তাহলে জাইলেম প্যারেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, জাইলেম ফাইবারের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান। কিন্তু জাইলেম প্যারেনকাইমা আরও কি কি কাজ করবে? পানীয় তরল খাদ্য পরিবহন করবে এবং খাদ্য সঞ্চয় করবে। কিন্তু জাইলেম অনলি ফাইবারটা, অর্থাৎ তন্তুটা শুধুমাত্র কি করবে? দৃঢ়তা প্রদান করবে। এরপর আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমটা কি? ফ্লোয়েমটা 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিপ টিউব, এটা একটু মুছে দিই। এ হচ্ছে সিপ টিউব, কম্পানিয়ন সেল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। দেখা যাচ্ছে নিচে? দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, ফ্লোয়েমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিপ টিউব, কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, সিপ টিউব কি? সিপ টিউব হচ্ছে তোমার হচ্ছে যে সিপ নল যেটাকে বলা হয়, ঠিক আছে। তোমাদের বইয়ে সিপ নল
আকারের আছে। সিগন্যাল তোমাদের বইয়ে দেখো একসাথে আছে 32 পেজে, ঠিক আছে। এই যে সিপ টিউব, সিগন্যাল, এর প্লেন টিস্যুর যে প্রসেস আছে তার মধ্যে সিগন্যাল আছে, যে লম্বালম্বি যেটা সেটা হচ্ছে সিগন্যাল। তারপর হচ্ছে সঙ্গী কোষটা, কম্পেনিয়ন সেল তার পাশেই আসে, ফ্লোয়েম প্যারেনকিমা তার পাশে আছে, এই আশেপাশে দেখানো আছে। আচ্ছা, আমরা সিপ টিউব কাকে বলে সেটা একটু দেখছি। সিপ টিউব হচ্ছে কোষগুলো লম্বালম্বি এবং ভিতরটা ফাঁপা থাকে। একটি কোষের মাথা আরেকটি কোষ বলয় আকৃতিতে থাকবে এবং কোষগুলির মধ্যভাগ ছিদ্রযুক্ত প্লেট থাকে। আচ্ছা, এর প্রধান কাজ কি? খাদ্য পরিবহন করা। সবই মোটামুটি খাদ্য পরিবহন করে, তাই না? সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে ইত্যাদি। কম্পেনিয়ন সেল যেটা হচ্ছে সঙ্গী কোষ, যেটা সঙ্গী কোষে কি থাকবে দেখো, এটা সিপ টিউবের সাথেই অবস্থান করবে এবং একটি পাতলা প্রাচীর তৈরি করে, নিউক্লিয়াস থাকে। এটা আমরা একটা কোষ পাচ্ছি যেটাতে নিউক্লিয়াস থাকতেছে, খাদ্য পরিবহন করে, সিপ প্লেটকে সহায়তা করে। এই সিপ টিউবকে সহায়তা করতে হচ্ছে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। কম্পেনিয়ন সেল হচ্ছে সঙ্গী কোষ। এবার হচ্ছে ফ্লোয়েম প্যারেনকিমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকিমাকে ফ্লোয়েম প্যারেনকিমা বলবে, যেমন খাদ্য সঞ্চয় করবে, পরিবহনে সহায়তা করবে। ফ্লোয়েম ফাইবার কি? ফ্লোয়েম ফাইবার হচ্ছে স্ক্লেনকাইমা ফাইবারকে ফ্লোয়েম ফাইবার বলবে। তা এটা হচ্ছে বাস্ট ফাইবার নামে পরিচিত। এটার নাম কি? বাস্ট ফাইবার নামে পরিচিত, বা বাস্ট ফাইবার, পাটের আঁশও বলা হয় বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার বা পাটের আঁশ। ঠিক আছে, বাস্ট ফাইবার বা পাটের আঁশ নামেও পরিচিত। মোটামুটি ফ্লোয়েম ফাইবারও বলা হয়, স্ক্লেনকাইমা ফাইবারও বলা হয়, এটাকে স্ক্লেনকাইমা ফাইবারও বলতে পারবো, বাস্ট ফাইবার, পাটের আঁশ যেটাই বলবো। মোটামুটি আমরা পার্মানেন্ট টিস্যুটার একটা ক্লাসিফিকেশন করলাম। তোমাদের এসএসসি লেভেলে যতটুকু সিলেবাস আছে ততটুকুর উপরে। এরপরে ডিটেলস আছে, ঠিক আছে, যেটা তোমরা এসএসসি লেভেলে গেলে পাবে। এরপরে যখন হায়ার এডুকেশনে যাবে তখন আরও পাবে, কিন্তু তোমাদের লেভেলে এতটুকু পড়লেই হচ্ছে। জাস্ট কাকে বলে, অর্থাৎ ক্লাসিফিকেশনটা, ওর সাথে উদাহরণ, কাজ কি, তিনটা জিনিস। একটা হচ্ছে ক্লাসিফিকেশন সর্বপ্রথম মুখস্থ করবে। ক্লাসিফিকেশনটা কীভাবে করবে আমি আবার দেখাচ্ছি। যদি তোমাদের খাতার যে পেজ থাকে, খাতার পেজে কী করবে, ঠিক সম্পূর্ণরূপে একটা পেজে, ঠিক আছে, একটা পেজে ফুল টিস্যুটা, তোমার উদ্ভিদ সেল, প্রাণী সেল। প্রাণী সেলটা আমরা নেক্সট ক্লাসে করবো, প্রাণী সেলটা আরও বড়, ঠিক আছে। এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার জাইলেম ফ্লোয়েম, তারপরে হচ্ছে প্লান্ট টিস্যু। এভাবে ডিটেলস তুমি একটা পেজের মধ্যে কমপ্লিট করে নিয়ে করতে পারলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। তো আজকে মনে হয় অনেকটা ডিফিকাল্ট ক্লাস হয়ে গেলো, তাই না? খুব বড় একটা ক্লাস এবং অনেক কঠিন একটা ক্লাস হলো। তো আমি আশা করবো যে তোমরা বুঝেছো। আর যেহেতু অনেক লেখালেখি আছে, সেহেতু আগে লিখে নিবে, তারপরে মুখস্থ করবে, ঠিক আছে। মুখস্থ করার পরে একটার সাথে আরেকটা মিলাই নেবে, যে কোনটার সাথে কোনটার মিল আছে, কোনটার সাথে কোনটার অমিল আছে। দ্বিতীয়ত, এটার উদাহরণ কি, প্রত্যেকটা পড়বে, প্রত্যেকটার সাথে কাজ করে, 2-3টা কাজ এবং তার সাথে একটা উদাহরণ, কাজ তার একটা করে উদাহরণ। তাহলে বৈশিষ্ট্য, কাজ, তার সাথে একটা উদাহরণ, এটা পড়লে মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত থাক। মোটামুটি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, কোনটা আছে, প্রাণী টিস্যুটা আছে, প্রাণী টিস্যুটা কমপ্লিট করবো। প্রাণী টিস্যুটাও বড়, তারপরেও মোটামুটি যাই হোক, প্রাণী টিস্যুটা কমপ্লিট হওয়ার পরে আমরা তারপরের অধ্যায়ে যেতে পারছি। তো আজ এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।